ছেলের বিয়ের আগে আমার নিজের দিদি বলল, গোপা, চাকরি করা মেয়ের সাথে ছেলের বিয়ে একদম দিস না। চাকরি করা মেয়েগুলো একদম ভালো হয় না। তুই কি ভাবছিস ওই মেয়ের সংসার করবে? হুম, ওই সাজগোজ করে বেড়াবে, কোমর দুলিয়ে দুলিয়ে অফিস যাবে, বোর থাকতেও অফিসে বসে অন্য ছেলের সাথে প্রেম করবে। ভাবলাম হতেও পারে, আমার দিদি তো, তাই মুখের উপর কিছু বললাম না। কথাটা শুনে নিজের মধ্যেই রেখে দিলাম। ছেলের বিয়ে কিন্তু চাকরি করা মেয়ের সাথেই দিলাম। আমার বিশ্বাস হয় না যে চাকরি করা মেয়েরা খারাপ হয়। যদি হয় তাহলে না হয় নিজের চোখেই দেখব। ছেলের বিয়েতে এসে ওই দিদি আমাকে বলল, চাকরি করে মেয়ের সাথেই তাহলে ছেলের বিয়ে দিলি, দেখিস তোর অবস্থা কি হয়। আমি বলেছিলাম, দেখি না কি হয়। বিয়ের 2 মাস কেটেছে। আমার ছেলে আর বৌমা দুজনেই চাকরি করে। ওরা অফিস বেরিয়ে গেলে আমি দুপুর টাইমটা ফ্রি, কোনো কাজ থাকে না, তাই গল্পের বই পড়ি। আমার প্রতিবেশিনী মালিনী দেবী দুপুরবেলা একদিন বাড়িতে এলো। আমি গল্পের বই পড়ছি দেখে মালিনী দেবী বলল, গোপা, তুমি সিরিয়াল দেখো না? বললাম, সিরিয়াল দেখি না, আমার বৌমা গল্পের বই এনে দিয়েছে, তাই ওগুলোই পড়ি। রোজ নতুন নতুন গল্প, নতুন নতুন স্বাদের। ওই একঘেয়ে সিরিয়ালের কি আর দেখবো? সিরিয়াল মানে তো ওই একজন মানুষের 3টে করে বিয়ে। মালিনী দি হেসে বলল, আমি ঠিকই ধরেছি, তোমার ছেলের বউ তো ভীষণ চালাক মেয়ে, একেই বলে টাকা বাঁচানো। তুমি সিরিয়াল দেখা মানেই তো প্রতি মাসে টিভির পিছনে খরচ, ইলেকট্রিক বিল বাড়ানো, এসব বাজে খরচ তো হবে, তাই না? ওই জন্য হয়তো 100 টাকার বই একটা কিনে এনে দিলে মাসে কিছুটা হলেও টাকা বাঁচবে। মালিনীদির কথাগুলো জাস্ট শুনেছিলাম। তারপর মালিনীদি চলে যেতে আমি ভাবলাম, সত্যি কি তাই? বুঝে দেখলাম ঠিক তো বলে গেল না। টিভি থাকার জন্য মাসে যে খরচটা হয় সেটা তো বন্ধ করে দেয়নি। একটা বই পড়া শেষ হলে বরং আরেকটা বই কিনে এনে দেয় আমাকে। বুঝলাম মনের শান্তি উড়িয়ে দেওয়ার জন্য হয়তো এই কথাগুলোই যথেষ্ট। বিয়ের পর প্রথম বৌমার জন্মদিন। আমার ছেলে বলল, রিয়ার জন্মদিন পালন করব। রিয়া মানে আমার বৌমা। আমার ছোট ননদ তখন শুনে বলল, আমাদের বাড়িতে তো মেয়েদের জন্মদিন পালন হয় না, নাকি অমঙ্গল হয়। কথাটা শুনে আমি বুঝতে পারছিলাম না কি বলবো। তারপর ভাবলাম, দেখি না কি হয়। আমি নিজেই পায়েস রান্না করলাম। দিব্যি হই হুল্লোড় করে কেটে গেল, বরং মনটা আনন্দের আরও নতুন স্বাদ পেল। কোনো অমঙ্গল হয়নি। তার কিছুদিন পরেই ছেলে আর বৌমা আমার জন্মদিন পালন করে বাড়িতে চাঁদের হাট বসালো। আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করলো। অনেকেই এসেছিল। কেউ আবার কানাকানি করে বলেও গেল, টাকা থাকলে যা হয় আর কি, এসব না করে গরিব লোকেদের কিছু দান করতেও তো পারে। বুঝলাম মানুষ সব কিছুতেই বাঁকা চোখে দেখে। একদিন আমার ছোট বোন ওর ছেলের বউকে নিয়ে আমার বাড়িতে এলো। ততদিনে আমার ছেলের বিয়ের 1 বছর কেটে গেছে। সকালবেলা রান্নাটা আমিই করি। ছেলের বৌমা দুজনেই অফিসে বের হয়। সকালে অফিস যাওয়ার তাড়া থাকে তাদের। আমি রান্না করছি দেখে আমার বোন বলল, দিদি, তুই রান্না করছিস আর ছেলের বউ পড়ে পড়ে ঘুমোচ্ছে? একটা রান্নার লোক রাখতে তো পারতো, এই বয়সে তোকে দিয়ে কাজ করাই। এখনকার মেয়েরা খুব চালাক। আমার বৌমা তো সব নিজেই হাতে করে। আমি এখন পায়ের উপর পা তুলে বসে থাকি। তারপর থেকে আমিও মুখ খুলতে শুরু করলাম। আমার বোনকে বললাম, জানিস, ওই বদ্ধ অভ্যাসটা আমারও ছিল, আমি ছেড়ে দিয়েছি। নিজেকে ভালো রাখতে গেলে তো নিজেকে আগে দিতেই হবে। আমি যদি কিছু না দিই তাহলে তো কিছুই পাবো না। দেখ, কতদিন পায়ের উপর পা তুলে তুই বসে থাকতে পারিস। আমার বোন তখন আমার মুখে হাঁ করে তাকিয়েছিল। আমার থেকে ওইরকম একটা উত্তর পেয়ে আর কিছু বলেনি। আসলে আমিও একসময় স্বার্থপরের মতো মেন্টালিটি নিয়ে চলতাম। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এলাম, তখন বাড়িতে আমি, আমার বর, শাশুড়ি আর একমাত্র দেওর। ননদের বিয়ে হয়ে গেছে। আমার বিয়ের 1 বছর পর দেওরের বিয়ে হলো। দেওর বিয়ে করে বউ নিয়ে চলে গেল নিজের কর্মস্থলে। সেখানে জায়গা কিনে বাড়িও করে ফেললো কিছুদিনের মধ্যেই। শাশুড়ি থেকে গেল আমাদের কাছেই। আমার ছেলে হওয়ার কিছুদিন পরেই শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়ল। সেভাবে আর কিছু করতে পারতো না। শাশুড়ির সেবা শ্বশুরে আমাকেই করতে হবে দেখে আমি আমার হাজব্যান্ডকে বললাম,
আমি কোনো কিছুই করতে পারবো না। আমার হাজব্যান্ড বলল, তোমার ইচ্ছে হলে করো, না হলে তুমি করো না। আমি আর তোমাকে জোর করতে পারি না। আমার তো মা হই, তাই আমাকে করতে হবে। আমি দেখতাম আমার হাজব্যান্ডও মায়ের জন্য সব কিছু করতো। এতে আমার আরও খারাপ লাগতো। আমি ওকে বলতাম, তুমি কি একাই ছেলে? ছোট ছেলেও তো আছে, সেও তোমাকে নিয়ে গিয়ে রাখতে পারে। সম্পত্তির ভাগ তো সেও নেবে, তাহলে মায়ের জন্য কিছু করবে না কেন? আমার কথা শুনে আমাকে বলল, কে করলো না করলো সেই বিষয়ে আমি কাউকে অভিযোগ করতে চাই না। আমি আমার কর্তব্য করছি কি না সেটাই হলো কথা। বললাম, সব কর্তব্য কি তোমার? আমার এমন কথা শুনে আমাকে কাছে বসিয়ে আমার হাজব্যান্ড বলল, কোপা, একটা কথা মন দিয়ে শোনো। আমি আমার মায়ের জন্য যা করছি তা তোমার ভালোর জন্যই। একসময় হয়তো মায়ের জায়গায় তুমি আমি দুজনেই আসবো। আমাদের ছেলে আমাদের থেকে কি শিখবে বলো তো? ও এটা দেখে বড় হোক ওর বাবা তার মায়ের জন্য কি কি করছে। ভবিষ্যতে ছেলেও কিন্তু সেভাবেই করবে আমাদের জন্য। ছেলেকে ডাক্তার বানাবে, শিল্পী বানাবে, কিন্তু তার আগে তো মানুষ বানাতে হবে। মানুষ হওয়ার শিক্ষা যদি আমরা দিতে না পারি, তাহলে অনেক খারাপ দিন দেখতে হবে আমাদের। কেন জানি না, এই কথাটা আমার মনের মধ্যে দারুণভাবে গেঁথে গেল। সত্যিই তো, আমি যদি কিছু নাই করি, আগামী দিনে আমি তো কিছুই পাবো না। পরিবারের শিক্ষা দিয়ে তো ছেলে মেয়ে বড় হয়। নিজেকে শুধরে নিলাম, না দিলে কিছুই পাওয়া যায় না। শেষ কয়েকটা বছর যদিও বেশি দিন করতে পারিনি, তবুও শাশুড়ির সেবাটা করে গেছি। যে দিনগুলো করতে পারিনি সেদিনগুলো না করতে পারার আক্ষেপ ছিল। এখন সেটা করি আমার বৌমার জন্য। তাই এখন ভাবি, আমি যদি পায়ের উপর পা তুলে বসে থাকি তাহলে সেটা ভালো দেখায় না। বৌমার থেকে আশা করার আগে আমাকে ভাবতে হবে আমি বৌমাকে কী দিয়েছি। বৌমা আমার থেকে অনেক ছোট, ওর থেকে অনেক আগে আমি পৃথিবীতে এসেছি। অভিজ্ঞতাও অনেক বেশি আমার। বড় গাছের ছায়া ছোট গাছটা একদিন বড় হয়ে যাবে, সেদিন সে ফুল ফুল ঠিকই দিবে। তাই তার আগে মাথার উপর বড় ছাতা হয়ে আমাকেই থাকতে হবে। ছেলের বিয়ে হয়েছে 3 বছর। ছেলে বউকে নিয়ে বেশ ভালো আছি। বৌমাও চাকরি করছে, সুন্দর করে সব কিছু বজায় রেখেছে। এখন আমাদের সুখের সংসার। আমার হাজব্যান্ডের ওই কথা যে কত বড় সত্যি সেটা এখন বুঝি। আমার ছেলে যেভাবে আমার প্রতি দায়িত্ব পালন করে, আমি তো তাই ভাবি এই পৃথিবী হলো বড় আয়না, যে যেমন দেখাবে তেমনই দেখতেও হবে। জীবনে ভালো করে চলতে গেলে, নিজেরা ভালোভাবে থাকতে গেলে বাইরের লোকের কথায় কান দিলে চলবে না।